উৎসব হৃদয়কে বিশাল হতে শেখায়। উৎসবের উৎসে সংস্কৃতি, সংস্কৃতি নাচ গান নাটক কবিতায় সীমাবদ্ধ নয়। সংস্কৃতি ঐতিহ্যের প্রগাঢ় অনুশীলন, বেচাল হলেই সংস্কৃতির শেকড়ে টান পড়ে। সংস্কৃতি আজন্ম লালন করেই একটি জাতি জাগে, অন্যকে জাগায়। সংস্কৃতির সাথে স্বাধীনতার বিরোধ নেই, স্বাধীনতা আসে সংস্কৃতি বোধ থেকেই। উড়ান আয়োজিত এই সাহিত্য উৎসবে শুধু লেখা পড়া কথা শোনাতেই সীমাবদ্ধ ছিল না 3 দিনের এই আয়োজন। এই আয়োজনে মৃৎশিল্প, বইয়ের স্টল, ফুড স্টল, ভাস্কর্যের প্রদর্শনী ছাড়াও আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র, নাচ গান সমস্ত কিছু নিয়েই আনন্দে মেতেছি প্রথমবারের মতো এই আয়োজনে আগরতলায়। কথার জুঁইফুলে 21 থেকে 23 ফেব্রুয়ারি আগরতলায় হয়ে গেল প্রথমবারের মতো উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল 2025। ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল পৃথিবীর সমস্ত ভাষাকে শ্রদ্ধা জানিয়ে ভায়োলিনে আমরা আনুষ্ঠানিক উদ্বোধনের শুরুতেই তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মন মহাশয়ের ভিডিও বার্তা। And this being the first ever literary fest that is being held in Agartala, I congratulate the organizers and the persons involved in organizing this beautiful literary festival in the city of Agartala that has always been a place of literature, art, music, dance and all art forms. আর আমার শুভেচ্ছা নেবেন যারা এই সাহিত্য উৎসবকে অর্গানাইজ করছে, ওদের প্রতি আমার শুভেচ্ছা, আমার ধন্যবাদ। এতদিন পরে প্রথমবার আগরতলায় এই সাহিত্য উৎসব হবে। আর সাহিত্য উৎসবের সঙ্গে গায়ক আসবে, বিশিষ্ট গায়করা আসবে, কবিরা আসবে, আবৃত্তি হবে, গান হবে এবং এত সুন্দর একটা অর্গানাইজ হচ্ছে। আমি যদি আসতে পারতাম আমি খুবই খুশি হতাম। And I am following on social media. I follow on social media and I am very impressed to see that so many artists and so many writers, poets are coming to Agartala for this fest. And I wish this fest a grand success. এবং সবাইকে আমার শুভেচ্ছা। এবং আমি আসতে পারলাম না অনিবার্য কারণে, যদি আসতে পারতাম খুবই খুশি হতাম। আপনাদেরকে সবার কাছে আমার নমস্কার এবং ভালোভাবে করবেন এবং আই উইল ফলো ইট অন সোশ্যাল মিডিয়া। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। উড়ান তাদের আয়োজনে প্রথমবারের মতো ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল যে সম্মাননা তা প্রদান করেছেন বর্ষিয়ান সাহিত্যিক সম্মানীয় সঞ্জীব চট্টোপাধ্যায়কে। সঞ্জীব চট্টোপাধ্যায় তার উত্তরে বার্তায় লিখলেন একটি শুভেচ্ছা বার্তা। তার কথোপকথনে উঠে এলো নানা প্রসঙ্গ। তিনি ভেতরে বসে আছেন, তিনি সঞ্জীব চট্টোপাধ্যায়। নব্বইয়ের উপর বয়স, এখনো হাতের লেখায় মুক্ত ঝরে। লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঙ্গে
কালি কলমের নিবিড় সম্পর্ক। তিনি যেই সময়ে বেড়ে ওঠা মানুষ, তখন বুক পকেটে কলম রাখা একটি অন্যতম ফ্যাশন। তার জাপানি বন্ধুর উপহার দেওয়া কলম দিয়ে লিখলেন উড়ানের বন্ধুদের জন্য একটি ঐতিহাসিক শুভেচ্ছা বার্তা। কৃতজ্ঞতা। দূর হতে এলেন আপনারা, ভালোবাসার পাল তুলে, অক্ষরের বন্ধনে জীবনের ছন্দে আনন্দের ঐকতান। ওই শুনি উপনিষদের বাণী, অমৃতের পুত্রগণ শোনো, এই বিশ্ব আনন্দের পূর্ণ কুম্ভ। সঞ্জীব চট্টোপাধ্যায়। সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তার রচনাশৈলী হাস্যরস, ব্যঙ্গ ও গভীর জীবন দর্শনের সংমিশ্রণে করে তুলেছেন। দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা ও চরিত্রগুলোকে অসাধারণ করে তোলার এক অসাধারণ দক্ষতা তার লেখায় ফুটে ওঠে। আমার খুব বন্ধু। কি করে? ও আমার সঙ্গে ঘুমোয়, গল্প করে, ওপর জঙ্গলে যায়, বকুনি খায়, ধুলো টুলো মেখে আসি। এটাই আপনার শোবার ঘর? এই ঘরটা সব ছিল মেঝেতে শুধু, কিন্তু আমার নিচে এসি চালায় তো সব ভিজে ওঠে, সেই জন্য এটাকে আনতে বাধ্য হয়েছে। তা নাহলে এটা একটা পরিচ্ছন্ন ঘর ছিল। এই হারমোনিয়াম, তারপরে বাবার এসরাজ, তারপরে ওই যে দেখছেন তাম্পুরাটা, প্রবাবলি এটা শিমুলিয়ার বাড়ি, স্বামীজির বাড়ি। স্বামীজির বাড়ির তানপুরা? একেবারে অভিভূতাই বলা চলে, এবং হয়তো এটাই জীবন, এটাই হয়তো শেষ। এরকমই বলবেন, আমাদের খুব কষ্ট হবে। জীবনের সবকিছু বিনোদন মানতেই হবে। কথা জানিয়েছি, আমার কিছু দেওয়ার মতো নেই। এটাই আমাদের কাছে অনেক অনেক। উড়ান পরিবারের আমরা সবাই তার নিরোগ সুস্থ জীবন কামনা করি। উড়ান ইংরেজি করলে তারা ফ্লাইট। আমি একটা ইংরেজি বই পড়েছিলাম, ফ্লাইট অফ দি পিজিয়ন। আর পাখিকে নিয়ে আমাদের শাস্ত্রে, আমাদের এই পর্বটির পরেই আমরা সম্মাননীয় অতিথিদের বরণ করে নেব। সম্মাননীয় অতিথিদের এবারে বরণ করে নেওয়ার জন্য ডক্টর সুমন্ত চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব। আন্তর্জাতিক ভাষা দিবসকে স্মরণে রেখে মঞ্চের অতিথিরা মাতৃভাষায় প্রিয় শব্দ লিখে উদ্বোধনে সামিল হলেন। মোড়ক উন্মোচন হল সুভেনিরেরও। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ রাজ্যের সর্বজন প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়। তিনি Ladies and gentlemen, we have the kind presence of Sri Arun Kamal, Sahitya Academy Awardee. সারা দেশের নানা প্রান্ত থেকে বেশ কয়েকজন কবি, সাহিত্যিক, লেখক, তাঁদেরকে আমরা আমাদের রাজ্যে দেখেছি। স্বাগত ভাষণ রাখলেন উড়ানের পক্ষে ডাক্তার রণবীর রায়। উড়ান সবসময় গঠনমূলক চিন্তা ভাবনা নিয়ে পথ চলতে চায় নতুন ভাবনার দিগন্ত সম্প্রসারিত করতে। উদ্দেশ্য একটাই, এ সমাজের মানুষ যাতে সার্বিকভাবে ভালো থাকে, তার চিন্তা চেতনার পরিধি যাতে প্রসারিত হয়। অসুস্থ মানুষের পাশে যেমন উড়ান বারবার ছুটে গিয়েছে, তেমনি বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে উড়ান ইতিহাস সৃষ্টি করেছে। এই উদ্যোগে যেভাবে সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা অনুপ্রাণিত হয়েছি, স্বপ্ন দেখেছি, শিখেছি নতুন নতুন উদ্যোগ নেবার। উড়ান চেয়েছে মানুষের সুকুমার প্রবৃত্তিগুলিকে জাগিয়ে তুলতে,
উড়ান চেয়েছে মানুষের জন্য কাজ করার যে স্বপ্ন, সে স্বপ্ন প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। হাজার সূর্য চোখের তারায় একটি সূর্যকে দেখা, যে সূর্য পৃথিবীর বিপরীতে দাঁড়িয়ে সারে জাহাসে আচ্ছা নিজের দেশকে বলেছিলেন। সেই সুরেই তাকে বরণ করেছিল উড়ান আগরতলায়। উড়ান নামক আবেগ শাসন করা কয়েকটি যুবকের স্বপ্নকে আমরাও যেন 3 দিন ধরে লালন করছিলাম। কবে দেখব, কবে শুনবো তার কথা। তিনি আর কেউ নন, আমাদের একমাত্র মহাকাশচারী অশোক চক্র, রাকেশ শর্মা তখন মঞ্চে। To visit here. On the one hand, I was very curious because to find out whether this place looks as good as it looked from space. So let me just explain. We were orbiting the Earth, and our orbital path was from southwest to northeast. So whenever we crossed India, it was the coastline, southeast India, and the ocean and the lovely coastline. And after that, as we kept moving up towards the northeast, there was, of course, the Ghat section. অতিথিদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বললেন, সবাই জানেন যে যাকে মানে কালজয়ী সুরকার বলা হয়, গীতিকার, সঙ্গীতার্য কুমার শচীন্দ্র বর্মনের এই জায়গায় উনি আমাদের এই রবীন্দ্র ভবন আমাদের দান করেছিলেন এই সরকারকে। উনার এই জায়গায় কিন্তু আজকে এই রবীন্দ্র ভবন, এবং এইরকম একটা শহরে, এবং রবি ঠাকুর সবসময় এখানে 7 বারের কথা বলা হয়েছে, কয়েকবার এখানে উনি এসেছেন। অনেক ওনার কলম থেকে অনেক কিছু বেরিয়েছে, অনেক কবিতা বেরিয়েছে, সাহিত্য বেরিয়েছে, অনেক কিছু বেরিয়েছে। সেই জায়গায় আজকে এই ধরনের যারা দেশ বিদেশ থেকে যারা এসেছেন সবাইকে আমি এখানে আবার ওনাদেরকে বলবো যে আপনারা যে এই উড়ানের যে আবেদন আপনার যে নিমন্ত্রণ করেছে এর জন্য যে এসছেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজ 21শে ফেব্রুয়ারি আমরা সবাই জানি যে মাতৃভাষা দিবস, এবং এটাও আজকে উদযাপিত হচ্ছে সব জায়গায়। 1952 সালে আজকের দিনে বিশেষ করে পূর্ব পাকিস্তানের যে মাতৃভাষাকে রক্ষা করার জন্য নিজেদের জীবনকে যারা উৎসর্গ করেছিলেন তাদেরকেও আজকে স্মরণ করার দিন। এবং শুধু এখানে না, ভারতবর্ষে না, সারা বিশ্বেই কিন্তু এটা আজকে এটা পালিত হচ্ছে। এবং যারা এই মাতৃভাষাকে রক্ষা করার জন্য যারা আত্মত্যাগ করেছেন, আমি তাদের প্রতি আজকের দিনে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা সকলেই জানেন যে ত্রিপুরার রাজ পরিবারের সাথে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির এক নিবিড়, যেটা বন্ধন আজও সাহিত্যের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। এবং ত্রিপুরা রাজ পরিবারের কাহিনী নিয়ে রবি ঠাকুরের যে উপন্যাস, নাটক, বাংলা সাহিত্যের যে অন্যতম সেরা সম্পদ, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং শুধু তাই নয়, উনি কয়েকটা গানও এই শহরেই উনি লিখে গেছেন। এবং এই শহরে শুধু রবীন্দ্রনাথ নয়, আমাদের কাছে যা ইতিহাস আছে ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এবং আরও অনেক কৃতি উনি লেখক সাহিত্যিক এই ত্রিপুরা এবং আগরতলা এসে গেছেন। ত্রিপুরার রাজ পরিবারে রাজারা ছিলেন, আমরা সবাই জানি, ওনারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। বহু কৃতি গুণী শিল্পী সাহিত্যিকদের সমাবেশে ঘটেছিল। ত্রিপুরার যখন রাজদরবার ছিল সেখানে বহু লোক, গুণী ব্যক্তিরা এখানে এসেছিলেন। আমাদের ত্রিপুরার রাজাদের সম্পর্কে আমরা জানি, ওনারা একাধারে যেমন রাজকর্ম চালিয়েছেন, আবার আরেক দিক দিয়ে ওনারা নিজেরও কবি, চিত্রশিল্পী, সুরকার ও গীতিকার। মহারাজা বীরচন্দ্র মাণিক্য থেকে শুরু করে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময়কাল থেকে ত্রিপুরার রাজদরবারে দেশ বিদেশের বহু খ্যাতনামা শিল্পী, কবি, লেখক ও সাহিত্যিকরা ত্রিপুরা এসেছিলেন। এবং আমরা এটাও জানি যে বহু কবি, শিল্পী, তাদেরকে আর্থিকভাবেও এই রাজ পরিবার থেকে ওনাদেরকে সাহায্য করা হয়েছে। ত্রিপুরা আমরা জানি যে এখানে 19টা জনজাতি সম্প্রদায়ের জনগণ রয়েছে, তাদের নিজস্ব কিন্তু কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য রয়েছে, যেটা আমরা বাইরেও যখন যাই বারবার আমরা গর্ববোধ করি। এখানে 19টি
কৃষ্টি জনজাতি সম্প্রদায় যেমন আছে, আবার এখানে মণিপুরি, বাংলা সেই ভাষাও কিন্তু এখানে আছে এবং সেই ভাষাভাষীর লোকও এখানে বাস করে, যেটা আমরা বলি ইউনিটি ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই মূল মন্ত্র আমরা যদি দেখি ত্রিপুরার মধ্যে কিন্তু সেই বৈচিত্র্যের একটা মানে ঐক্যের যে নানাবিধ সেটা কিন্তু পরিস্ফুট। এখানকার প্রকৃতি, জল, হাওয়া, পরিবেশ, মানুষের জীবন যাত্রা, রীতিনীতি, পাহাড় ও সমতলে যে একটা নিবিড়, যে একটা বন্ধুত্বের যে সংস্কৃতি, একটা উপাদান আমি বলতে পারি। আমরা সংস্কৃতির বহুরূপতা সাহিত্যের নানা ক্ষেত্রে এই ত্রিপুরাতে তা বিদ্যমান। বাঙালি, জনজাতি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকের এক একটি উজ্জ্বল সংস্কৃতি আমাদের গৌরবময় ঐতিহ্যকে এখানে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সাহিত্য সম্মেলনে যারা এসেছেন তাদের নিজ নিজ ক্ষেত্রে এক একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা সবাই আমরা জানি, যখন নামগুলো এসছে তখনই আমরা বুঝছিলাম যে উড়ানের তরফ থেকে যাদেরকে সিলেকশন করেছে, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে কীভাবে ওনারা সিলেকশনটা করলেন। তো আমি আশা করব যে ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি, এখানে যারা বাইরের থেকে এসছেন তাদের তুলি কলম, মেধা ও প্রজ্ঞা, এদের মাধ্যমে ত্রিপুরা যাতে আরও এগিয়ে যায় সেইভাবে আপনারা সাহায্য করবেন। এবং এখানে শুধু তাই না, আমরা প্রতি বছর এখানে বইমেলা, আগরতলা বইমেলার এখানে উদযাপন আমরা সবসময় আয়োজন করি এবং সেখানে লেখক, পাঠক, প্রকাশক এবং সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যে একটা রিলেশন, সেটাও কিন্তু সেখানে আমরা দেখতে পাই। কোনো পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে সাহিত্যের যে আয়োজন সেটা প্রাণবন্ত হবে বলে আমি বিশ্বাস। সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ। ক্রীড়া সংগঠক রূপক সাহা। চর্চা বা এটা রাজন্য আমল থেকেই ছিল, সেটা আমরা শুরুর দিকের কথাতে আমরা জানতে পেরেছি বা আমরা জানি। কিন্তু আবারও সেই চেষ্টা করা, আবারও সেই বিশ্বাসকে পুনঃপ্রতিষ্ঠা করা, সেটা কিন্তু উড়ান করেছে। আর তাই তো উড়ানকে বলবো, উড়ান তোমার ডানা আরো বড় করো। উড়ান, তোমার স্বপ্ন আমাদের প্রত্যেকের স্বপ্ন হতো। উড়ান, তুমি যে পথে চলছো, ত্রিপুরার সমস্ত তরুণ তরুণী সেই পথে চলে। টেকনো ইন্ডিয়া ত্রিপুরার উপাচার্য ডক্টর রতন সাহা বলেন যে চ্যান্সেলর চার্য মহাশয় শ্রী সত্যম রায় চৌধুরী উনি আসতে পারেননি। উনি ওনার বার্তা পাঠিয়েছেন, কোনো এক সময়ে আমরা শুনবো ওনার বার্তা। আমি শুধু বলবো যে ত্রিপুরা খুবই সমৃদ্ধ, সাহিত্য চর্চা, নাটক, আবৃত্তি, বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা সমৃদ্ধ। এবং এই যে একটি সুন্দর আয়োজন, এটা একটি টম্ব অফ স্যান্ড, বুকারজয়ী গীতাঞ্জলি শ্রী, এই বইটির নাম আমরা অনেকেই জেনে গেছি। সেই গীতাঞ্জলি শ্রী যখন আগরতলায়, আমরা উৎসুক ছিলাম তিনি কি বলেন। উদ্বোধনের সন্ধ্যায় তিনি বলেন, और कितने अफसोस की बात है, हम बोलते रहते हैं बहुत बड़ी बड़ी बातें, लेकिन हम जानते ही नहीं हैं कि हम एक दूसरे के भाषा में और प्रदेश में क्या चीज़ें हो रही हैं। और मुझे लगता है कि ये बहुत ही एक सुंदर आपका अभियान है, प्रयास है कि ये बातचीत और आगे बढ़े और मैं ये वार्तालाप हम लोगों में और हो, हम एक दूसरे को ज़्यादा समझें। हमें बाकी दुनिया बाद में आती है, पहले हम एक दूसरे से के और करीब आएँ, इसीलिए मैंने यहाँ शब्द दोस्ती लिखा। বিকট চৌধুরী বলেন, গর্বের সঙ্গে বলতে পারি আজকে রবীন্দ্রনাথের নাম সুরজিৎ বারবার নিচ্ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের নাম নিয়েছেন বারবার। তো সকলেই রবীন্দ্রনাথের কথা বলেছেন। আমরা গর্ব করে বলতে পারি আমাদের বুকে উদয় দিগন্তের যে শঙ্খ চিরকাল বাজে, যে সেই রবীন্দ্রনাথকে
আবিষ্কার করেছিলেন তার 19-20 বছর বয়সে ভগ্নহৃদয় লেখার পরে এই মাটির রাজা বীরচন্দ্র মহাশয়। তখন বাংলার বুকেও রবীন্দ্রনাথকে তেমনটা কেউ জানতেন না। তো রবীন্দ্রনাথের উদয় এবং জীবনের মানে শেষ পর্যায়ে এই রবীন্দ্রনাথ ত্রিপুরার সঙ্গে, শুধু ত্রিপুরা নয়, আমি কাছে শুধু ত্রিপুরার কথাটাই বলছি, ত্রিপুরার সঙ্গে যে তার আত্মার যে যোগাযোগটা প্রমাণিত হয়, এবং উদয়াচলের রবিকে প্রপিতামহ বীরচন্দ্র বরণ করেছিলেন বিশ্বশ্রেষ্ঠ কবি বলে। তখন তিনি, কেউ স্বপ্নেও ভাবেনি যে তিনি সত্যিকারেরই নোবেল জয়ী, এশিয়ার প্রথম নোবেল জয়ী কবি হতেন। আর তার শ্রীচরণে এই ত্রিপুরাবাসীর ভালোবাসার অর্থ নিবেদিত হয় প্রপৌত্র মহারাজ বীরবিক্রমের সময় সারা দেশে আর কখনো এই কবির কোনো রাজদরবারে জন্মজয়ন্তী পালন করা হয়নি। 80 বছর বয়স যখন, মৃত্যুর 3 মাস আগে তাকে ত্রিপুরার তরফ থেকে ভারত ভাস্কর সম্মানে সম্মানিত করা হয় এই সংস্কৃতি প্রেমী ত্রিপুরার রাজদরবার থেকে। এবছরের পদ্মশ্রী প্রাপক অধ্যাপক ডক্টর অরুণোদয় সাহা বলেন, connection with you. At that time, Sare Jahan Acha, you uttered, it touched our heart. So even today, I still remember. রামকৃষ্ণ মিশন বিবেকনগর সেক্রেটারি মহারাজ শুভকরানন্দ মহারাজজি বললেন, সাহিত্য সভা ছোটখাটো হয়তো হয়, কিন্তু এত গুণীজনের সমাবেশ একসাথে খুব দেখা যায় না। খুব আনন্দ লাগছে যে এনারা প্রথম দিন থেকে আমাকে একটু সুযোগ দিয়েছিলেন তাদের সাথে থেকে একটু সাহিত্য চর্চা নয়, এই সাধনাতে যেরকম ওই রামায়ণে কাঠবিড়ালির কথা শোনা যায়, সেই কাঠবিড়ালি একটু বালিতে গিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছে, ঠিক সেরকমই সেটুকু যদি এই সাহিত্য চর্চার ক্ষেত্রে, এই যে সাহিত্য সাধনা, একটি ভাষা, কোনো ভাষা তো টিকে থাকতে পারে না যদি তার সাহিত্যের উন্নতি না হয়। আর সহজ কথা বলতে আমায় বলো যে সহজ কথা যায় না বলা সহজে। এই যে সহজ হওয়া, সহজ হতে যেন আমরা সকলে পারি। আমাদের ভাষা এত আন্তরিক, এত সুবিশাল, এত বিস্তৃত চতুর্দিকে, আর যে কোনো ভাষারই একটি নিজস্ব মিষ্টত্ব আছে। তাই প্রত্যেকটি ভাষার সেই মিষ্টত্ব যেন আমরা গ্রহণ করতে পারি, আর প্রত্যেকটি ভাষা সাহিত্যের প্রতি যেন আমাদের সম্মান থাকে। শ্রীরামকৃষ্ণ বলতেন, দেখো যে সমন্বয় করেছে সেই লোক। সাহিত্য এমন একটা জিনিস যেখানে সারা পৃথিবীর মানুষকে জাতি, ধর্ম, বর্ণ সব নিমিষে সে একসাথে করে ফেলে। তাই এই অঙ্গনে এসে আমাদের যেন বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে তোমার সাথে আমারও, সেটা যেন আমরা হতে পারি। আর আপন হতে বাহির হয়ে বাইরে ধরা, বুকের মাঝে বিশ্বলোকের আবিষ্কার, এটা যেন থাকে, এই প্রার্থনা করি। লিটারেচার ফেস্টিভ্যালের একটি অঙ্গ ছিল বহুরূপী এবং ঢাকবাদ্য। বীরভূম থেকে আসা এই বহুরূপী দলের নৃত্য এবং তাদের বিভিন্ন সময়ে দর্শকদের কাছে পৌঁছে যাওয়াও ছিল একটি বাড়তি পাওনা। এই আয়োজনটিকে স্মরণীয় করে রাখি। সুদূর বর্ধমান থেকে বহুরূপী আমাদের রাজ্যে, সঙ্গে পদ্মশ্রী ভাবী সম্রাট। এই আয়োজনটি ডক্টর রবি কান্নান, ম্যাক্সেসে ও পদ্মশ্রী পুরস্কার প্রাপক,
পিপলস ডক্টর বলে খ্যাত। তিনি কিভাবে সম্মোহিত করে রাখলেন বিভিন্ন অভিজ্ঞতার কথায়। সাহিত্য উৎসবে এই এক প্রাপ্তি। শুনি তার কথা। बाहर जाते थे और आने में बोल के जाते थे मैं शाम के 6 बजे तक आ जाऊंगा, और 6 बजे में आने में थोड़ा सा 10 मिनट 15 मिनट आधा घंटा देर हो गया, मेरा दिल धड़कता था, क्या हो गया क्या हो गया क्या हो गया, मर गए क्या, एक्सीडेंट हो गया क्या। एंड डेथ से डील करना इज प्रोबेबली अ यूनिवर्सल प्रॉब्लम in all human beings. All of us in the beginning fear death, and literature talks a lot about death. The literature talks a lot about dying. अगर आप अभी रविन्द्रनाथ टैगोर को लेंगे, a lot of his stories talk about death. मेरा one of my earliest recollections of Rabindranath Tagore is about Fatik. How Fatik, is sent away to his uncle's home, and how he dies of a fever, and how, homecoming. The story was titled Homecoming in English. So there's so much of sensitization. So children, जब बच्चे कहाँ हमारे महाभारत में, रामायण में, in all our stories, mythology, there are people dying, heroes dying, and then they are doing this talk of afterbirth, afterlife. And so in many ways, the earliest introduction to dying, the earliest sensitization of young children, even in world over, if you look at the Homer's Iliad or Odyssey, if you look at literature from the West, her culture mein there is a lot of conversations about death and dying, which is how young people go on to understanding death and accepting death as part of living. As a doctor, I deal with death and dying every day. And for me, in the beginning years, it was hard, very hard to come to terms when I would treat somebody, किसी का इलाज करता था, वो मर जाता था, बहुत गहरा चोट लगता था। एंड कभी कभी मैं ना जब हम दोस्त लोग कॉन्वर्सेशन में बात करते थे, आई यूज्ड टू से दैट एवरी टाइम अ पेशेंट डाइज, a small part of the doctor also dies with him. थोड़ा कभी कभी मैं सोचता था, is that why many doctors become dehumanized? Doctors में burnout होता है, they become insensitive to human suffering. Is that why this happens? And reading literature, books, when we read, it helps us introspect. हमको मदद करता है सोचने में क्या हो रहा है, to sit down and think, and it helps. The other thing, I read Cancer Ward. Cancer Ward is a book written by Alexander Solzhenitsyn, Russian author हैं. उन्होंने किताब लिखा था कैंसर वार्ड। कैंसर वार्ड में जो प्रोटैगनिस्ट है, जो हीरो है, उसको दिस इज अलेक्जेंडर हिमसेल्फ हैड कैंसर, एंड इन सम वेज इट इज अ सेमी ऑटोबायोग्राफिकल वर्क। सो जब कैंसर वार्ड में प्रोटैगनिस्ट, उस समय स्टालिन का मृत्यु हो गया था, और ये किताब स्टालिन के मृत्यु के 2 साल बाद पब्लिश हुआ। एंड स्टालिन जब डिक्टेटर था रशिया का, बहुत सारे लोगों को उसने इम्प्रिजन कर दिया, कंसंट्रेशन कैंप्स में भेज दिया। एंड इसमें अलेक्जेंडर सोल्जेनित्सिन को भी कंसंट्रेशन कैंप में भेजा गया था, एंड देन ही वाज रिलीज्ड व्हेन क्रूशेव केम टू पावर। एंड उस किताब में कॉन्वर्सेशन एक लेवल पे कैंसर के बारे में होता है, इलाज के बारे में, रेडिएशन के बारे में, और दूसरे लेवल पे एक कॉन्वर्सेशन है अबाउट सोसाइटी एंड कैंसर। सोसाइटी, स्टालिन के समय में कुछ लोगों को, बिकॉज उन्होंने स्टालिन के रेजीम के अगेंस्ट बात किया, उनको इम्प्रिजन कर दिया गया। और दूसरे तरफ में लोग थे जिनको जेल नहीं भेजा गया, जिन्होंने इन लोगों को जेल भेजने में समर्थन किया। एंड कॉन्वर्सेशन हैपेंस अबाउट, एक तरफ से जो लोग जेल गए उनको
उनको लगा कि हमें हमारे जेल के एक्सपीरियंसेस के बारे में बात करना है, तभी दुनिया को पता चलेगा स्टालिन के ज़माने में क्या क्या अत्याचार हुआ। जिन लोगों ने जेल भेजा उन लोगों के दिमाग में भी गिल्ट कॉम्प्लेक्स था कि हमने इन लोगों को भेज दिया, और उनके दिमाग में था हमें मजबूर किया गया कि तुम लोगों को जेल भेजें, हमें मजबूर किया गया था कि तुम लोगों के अगेंस्ट हम बात करें। So in the novel, conversations happen at multiple levels. बहुत सारे levels पे बात होता है। हम भी बहुत, आज सुबह की बात है, मैं पढ़ रहा था, this is a doctor, एक डॉक्टर है, अफ्रीकन अमेरिकन डॉक्टर है यूनाइटेड स्टेट्स में। Now उनके अमेरिका में, दुनिया भर में there is a lot of talk about विल जो हम लिखते हैं ना, कॉन्शियस विल जो लिखते हैं, हम एक लेवल पे विल लिखते हैं कि हमारा संपत्ति का क्या होगा, हमारा प्रॉपर्टी का, हमारे मनी का, हमारे बैंक बैलेंस किसको दिया जाए, कैसे दिया जाए, हमारा घर किसके पास, एक जगह पे विल है। दूसरा लेवल पे अभी आजकल कॉन्वर्सेशन हो रहा है कि जब मैं बूढ़ा हो जाऊंगा, जब मैं मेरे लिए डिसीजंस नहीं ले पाऊंगा और मैं बीमार हो जाता हूँ, मैं चाहूंगा क्या मुझे वेंटिलेटर पे कनेक्ट किया जाए, मैं चाहूंगा क्या मुझे अगर कैंसर हो जाता है जिससे इलाज नहीं हो सकता है, इसको कॉन्शियस विल बोलते हैं, सो लिविंग विल बोलते हैं। तो हमें मेरे साथ अगर मैं ऐसे स्थिति में पड़ गया, मुझे आईसीयू में मत रखिए, मुझे वेंटिलेटर पे मत डालिए, ये डिस्कशंस हो रहे हैं। सो अमेरिका में ये बहुत कॉमनली प्रचलित है। तो इस डॉक्टर की माँ बूढ़ी थी, बूढ़ी नहीं, उम्र ज्यादा था, 72 इयर्स का था, और उन्होंने ये सब बात किया था। तो उन्होंने सारे सिचुएशंस एनालाइज किए थे कि माँ जब बीमार पड़ेगी, माँ के लिए ये करना चाहिए, ये नहीं करना चाहिए, बिकॉज माँ का ये इच्छा था। अब अचानक बिना नोटिस के एक दिन माँ गुजर गई। सो शी राइट्स सो ब्यूटीफुली, लिखा है कि उन्होंने सुबह बात कर, डेली उनका हैबिट था सुबह कॉफी के साथ माँ के साथ बात करना, ठीक है। सो उस दिन सुबह माँ के साथ बात हुआ। फिर दिन में माँ बेटियों के साथ जैसे होता है, अक्सर फोन करके बात करते हैं, मैंने ये खाना बनाया, ये सब्जी बनाया, व्हाटएवर। तो उन्होंने फोन 3-4 बार किया, फोन लगा नहीं। उनके दिल में अजीब सा एहसास हुआ। दिखती हैं, as I sat in the afternoon, suddenly in a moment I felt totally lost, and then I felt I was enveloped in a very loving presence. मैं अचानक, मुझे सब कुछ टूट गया लगा, अचानक एकदम सी उदास हो गई, और मुझे लगा किसी ने मुझे प्यार भरे हाथों से लपेट लिया है। उस समय मुझे पता चल गया मेरी माँ गुजर गई। And the truth is, the mother died. So मदर के मृत्यु के बाद डॉक्टर ने उनसे पूछा कि आप माँ का ऑटोप्सी करना चाहते हो क्या? Now in many civilized societies, autopsies are a normal way to deal with unexplained death. बिना कारण के जब मृत्यु होता है, ऑटोप्सी करते हैं। इससे क्या होता है, पता चलता है मृत्यु का कारण क्या था, उसको प्रिवेंट कर सकते हैं क्या, वो कोई लाइफस्टाइल के कारण हुआ क्या, अनेक बातों पे एजुकेशन होता है। नाउ द कंट्रोवर्सी इज, द क्वेश्चन इज, माँ से तो इसके बारे में बात ही नहीं हुआ। कभी भी जब माँ के साथ हम बात कर रहे थे, आप बीमार पड़ जाओगे, आपको आईसीयू में डालना, आप बीमार पड़ जाओगे, आपको कीमोथेरेपी देना, आप बीमार पड़ जाओगे, आपको वेंटिलेटर पे कनेक्ट करना है, ये सब बातें हुई थी। पर अचानक मर गया, ऑटोप्सी करना है या नहीं, इसके बारे में बात ही नहीं हुआ। नाउ ये लेडी एक अफ्रीकन अमेरिकन है। अफ्रीकन अमेरिकन मतलब पीपल फ्रॉम अफ्रीका। मेनी পরিচালক, অভিনেতা, গীতিকার, সুরকার, গায়ক অঞ্জন দত্তের ক্রেজ এখনো সমান। কিভাবে মাতিয়ে গেলেন তারই সাক্ষী রইলাম আমরা সবাই। সমুদ্রটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, আমাকে বলে দাও বিয়ে তুমি করছো না। সবাই চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস স্টার্টিং এই ওরা 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না?
মাটি, লোহার ভাস্কর্য নজর কেড়েছে। ছিল কাগজে বানানো কার্ড, শিল্পকর্মের কর্নার, বইয়ের স্টল, ফুড স্টল, আরও কত কি। That's here. That's home. That's us. On it, everyone you love, everyone you know, everyone you ever heard of, every human being who ever was, lived out their lives. The aggregate of our joy and suffering. স্কুল ছাত্র থেকে গৃহবধূ, কর্পোরেট থেকে বিজ্ঞানের মাস্টার মশাই, কে নেই? এ শহর কবে মেতেছিল এভাবে শুধু কথা শুনতে? যখন কেউ কারোর কথা শুনতে চায় না, 1 ঘন্টার ওপর মন্ত্রমুগ্ধ কৌতূহলে জানার সুযোগ হলো সেদিনের কিশোর কিশোরীর, যারা জীবনের 50 বছর অতিক্রম করেও জানল কত কিছু। প্রশ্নের উত্তরে তিনি বললেন 7 দিন 21 ঘন্টা 40 মিনিট মহাকাশযানে থাকা, খাদ্যাভ্যাস এবং মহাকাশে ভবিষ্যতের উড়ান নিয়ে অনেক কথা। आपको बताता हूँ, धरती जैसे, हमारी धरती जैसे, हमारे प्लैनेट जैसे, और इस प्लैनेट में हमारा देश जैसा और कोई जगह ही नहीं है। तो आपस में बैर छोड़िए, हम सब ने यहाँ मिलके रहना है, तो एक दूसरे की इज्जत करें। भाषा तो एक जरिया है just to communicate with each other, but what we need is a whole lot of compassion and tolerance, because that's who we are, that is our culture. We Indians are the only ones who can show the world how to live together in peace. So with these few words, I've been told that the audience would be very keen to get an idea of what spaceflight is all about. So I have got together a few slides which will explain to you the difference that is there between aviation, specifically military aviation, and spaceflight. Spaceflight, unfortunately, at this point, very few of us have had the experience to observe, to take part in. Only 600 human beings have been lucky enough to travel into space, and I'm one of them, and it is my endeavor. It has been for the last 40 years. I have tried my best to share my experience with my countrymen, because I haven't found an answer as to why out of, well, today 1.3 billion Indians, how is it that only I've had this good fortune? And therefore I feel that it is my bounden duty to share my experience with my countrymen. 3 দিনব্যাপী এই আয়োজনে যারা ছিলেন তাদের মধ্যে নরেশ দেববর্মা, দারবা সাইনাম শ্রীনিবাস আচার্য, ট্রাইরি মক চৌধুরী, রেশমিকা মান্ডাওয়ালা, ডাক্তার নবকুমার বসু, অনুরাধা শর্মা পূজারী, কবি অরুণ কমল, অশোক দেব, পারিজাত দত্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই ছিলেন। শ্রীলঙ্কার অনুবাদক রেশমিকা মান্ডাওয়ালা এক প্রশ্নের উত্তরে বললেন, One of the interview, the Geetanjali madam was telling that her novel is the first one came to the International Booker Prize from translating Hindi to English, and the problem is that because we have to break certain barriers to bring their work into the international literature arena. So they are very good writers, because same like Tripura and Bengali,
we have very rich culture in Sinhala. It goes back to more than 2000 years. We had a wonderful poetry collection done by the very prestigious authors back, maybe even before that, more than 2000 years. If you have heard the very popular place we have called Sikiriya, and there is one stone wall very full of poems written by the people who visited that place. Very big wall there, the wall filled up with poems that written by the people who went to look at the place. So that's the our literature culture. I mean, these things will take time, but I think hopefully in the future we will have some more in the international level. Thank you for the question. টেকনো ইন্ডিয়া ত্রিপুরার ছাত্রছাত্রীরা উপস্থাপন করেছিল লেবাং বুমানি। এছাড়া পদ্মশ্রী ঢাকবাদক গোকুলচন্দ্র দাসের ঢাকবাদ্য, শতকণ্ঠে বিভিন্ন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্বোধনী সঙ্গীত, উদ্বোধনী সন্ধ্যায় বেহালার ধুন, টেকনো ইন্ডিয়ার লেবাং বুমানির নৃত্য, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের গান, ডক্টর সেজুতি গুপ্ত, চন্দ্রিমা রায়ের উপস্থাপনা, রাজু বাউল এবং টিমের উপস্থাপনা, সব মিলিয়ে আমরা 3 দিন সবাই ছিলাম রবীন্দ্র ভবনমুখী। বুকারজয়ী গীতাঞ্জলি শ্রী বললেন, about women in specific, do you really feel that women are less talked about in Indian literature, or there is something, an aspect, a diaspora which you wanted to unfold in your own way? I'm not thinking of diaspora or anything like that, but we are all women surrounded by men. Indeed we are. What inspired you to come to a topic like that? Well, you know, I mean, there's a lot to be said about women's lives, and it's not true that they have not spoken and that they've not had agency of their own kind, but they've not been in the mainstream in the same way as men. So suddenly, I mean, there are lots of stories about women to be told and lots of stories about anyone to be told. And I happen to be a woman. I'm surrounded by women and surrounded by men, and I'm telling their stories and telling the stories of their relationship. It just happened very spontaneously. Very spontaneously. My father was in a government service, and he was in the UP cadre, Uttar Pradesh cadre. So my traveling was basically limited to Uttar Pradesh. But now, when I'm so much older, and now when I see what's happening to the world, and I see how many of us, particularly in India, are how much of the new generation is cut off from their own mother tongue and from a lot of their roots, I realize how valuable my childhood was. That in a way it connected me to where I came from. It connected me to that earth, and it connected me to my language in a way that today's generation is not, you know, in the big cities. So I feel very lucky that I had that childhood. So in spite of, after that, going to English medium schools and going to big cities, I have not lost touch with my language and my roots. It is about an atmosphere of increasing rift between two major communities that have lived together in this country, and that atmosphere of mutual suspicion and division which has been growing, in which certain events, certain unfortunate events can take place, riots take place, the demolition takes place, many other things take place, but it's really about that larger phenomenon. And I think people like to
narrow they like to define a work of literature in very clear terms, and in so doing they sometimes make it about something much more limited than what it is. They make it about something specific while it is about a larger general phenomenon. This is a very vague term, freedom, liberation, liberty, freedom of the pen. So in principle, we need total freedom to try out whatever we are doing, as long as it is not about violence and about anything which is directly damaging something. But literature is not. Literature is driven by the impulse of love, of hope. Literature is always driven by the impulse of trying to mend matters. So even when literature looks critical and looks like it's pointing out problems, it is doing so because it wants an end to those problems. So the thing is that it has to be given, in principle, total freedom to explore all that. Yes, now, my what question is is total that only. In principle, it should be a total freedom. But how much freedom does a pen have today, in reality? It's not about today. At any time, there's nothing like total freedom. The point of the matter is that freedom has to be something which is, जिसको हिंदी में कहते हैं कि एक समाज का जो सांस्कृतिक स्वभाव है, उसमें फ्रीडम की पूरी एक परिकल्पना होनी चाहिए कि लोगों का विवेक जागे और वो खुद उनके भीतर से ये आए कि हमें क्या चीज़ किस तरह से कहनी है, क्या नहीं कहना है। इंसल्ट हम नहीं करें, पर हो सकता है कि हम गलतफहमी में इंसल्ट भी कर दें। भाई आदमी हम औरतों को इंसल्ट ही करते आए, हाँ? तो अभी उनके जो भाषा भी चलती है उसमें भी आदमी बहुत सी ऐसी चीज़ें बोलते हैं जो औरत के खिलाफ जाती हैं, और हमेशा उनका दिल बुरा नहीं होता है। कुछ चीज़ें आदतों से आती हैं, कुछ चीज़ें उसके बारे में अभी उस तरह की चेतना न होने से आती है। So it has to be freedom has to be part of an ongoing dialogue where you are inculcating increased sensitivity in your society. So it is not about censor from above, and I'm not talking only of censors which the powers that we impose. I'm also talking of the censors that the civil society imposes. So the censor must not come from outside. It has to come from within us and not out of fear. It has to come from a sense of what is going to, do something which is positive and unpack and unfold something which is important, and what is not doing that. What is अश्लील क्या है, हमको समझना पड़ेगा कि अश्लील क्या है, होंडा क्या है, हमको वो नहीं करना है। बाहर से ये समझ हम पे नहीं थोपी जा सकती। So it is a very vexed question. I cannot give you a simple answer to that, but it is something for all of us to understand in dialogue and in sensitivity to each other. कि मुझे एक लंदन में एक प्रकाशक ने मुझसे संपर्क किया और उन्होंने ही ट्रांसलेटर एक सुझाया जिन्होंने ये ट्रांसलेट किया। लेकिन मैं ये नहीं बिल्कुल मानती कि ट्रांसलेशन नहीं होना चाहिए। ट्रांसलेशन ही तो ज़रिया है दूसरी भाषाओं में आने का, दूसरी भाषा वालों से बातचीत करने का। तो ट्रांसलेशन तो होना ही चाहिए। और ये बात बहुत ज़्यादा कही जाती है कि समथिंग इज़ लॉस्ट इन ट्रांसलेशन। पता नहीं, समथिंग मे बी लॉस्ट बट समथिंग इज़ ऑल्सो गेन्ड। इन एवरी लैंग्वेज समथिंग एल्स हैपन्स विद द वर्क। और ट्रांसलेशन ना होता तो हमें दुनिया का साहित्य कहाँ से मिलता? हम रशियन लिटरेचर और इतना सारा फ्रेंच लिटरेचर और कहाँ का ग्रेट लिटरेचर पढ़ते हैं। हम कहाँ से, जर्मन लिटरेचर हम कहाँ से पढ़ते हैं अगर हमारे पास ट्रांसलेशन ना होता? तो ट्रांसलेशन तो होना ही चाहिए, और अच्छे ट्रांसलेशंस होंगे जो एक तरह से जो ओरिजिनल है उसके पूरे व्यक्तित्व को, उसके
पूरे जो एक कल्चरल ध्वनि है उसको भी पकड़ने की कोशिश करेंगे। और ज़रूर कुछ कमी रह भी जा सकती है, पर यही एक तरीका है बातचीत का। कोई बातचीत ऐसी नहीं होती है कि एकदम 100% बिल्कुल बस जो मैंने कहा वही आप समझेंगे। हम बातचीत में थोड़ा थोड़ा हमारा छूट जाता है, ट्रांसलेशन में भी छूटता होगा, लेकिन इट्स अ वेरी वेरी इंपॉर्टेंट फॉर्म ऑफ डायलॉग एंड कम्युनिकेटिंग इन द वर्ल्ड। मुझको लगता है कि हम लोग को एक दूसरे को ज़्यादा समझना है। हमारी नज़रें हमेशा पश्चिम की तरफ रहती हैं, पश्चिम से ज़्यादा हमको अपने ही देश में और अपने ही आसपास के देशों से संपर्क बढ़ाने की ज़रूरत है। तो मुझे यहाँ आकर और ऐसी जगहों में जब भी मैं जाती हूँ हिंदुस्तान में, मुझको लगता है कि मैं कितना कम जानती हूँ अपने ही देश को। मुझे बुरा लगता है, थोड़े अपने पे शर्म भी आती है। और मैं রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত রবীন্দ্র গবেষক বিকট চৌধুরী বললেন, এই জন্যে যে এই অঞ্চলে অসমের সঙ্গে সত্যি সত্যি কবির পারিবারিক আত্মীয়তা বন্ধন ছিল, কিন্তু ত্রিপুরার সঙ্গে তার যে সম্পর্ক সেটা একটি স্বপ্নলব্ধ অভিজ্ঞতা। স্বপ্নেও দেখেছিলেন ত্রিপুরাকে তিনি। देखिए, आप जो ट्रांसलेशन की बात कर रहे हैं, एक तो ये है कि मैं लिखती हूँ और मैं ट्रांसलेशन के पचड़े में खुद नहीं पढ़ती हूँ। ये मेरी ডাক্তার নবকুমার বসু, সমরেশ তনয়, কালকুট আর সমরেশ বসুর লেখা নিয়ে প্রথম থেকে শুধু একটা জিনিস বোঝাতে চেয়েছিলেন, আমার এমন কিছু বলার আছে যা অন্য কেউ আগে বলেননি। আর একটা জিনিস হচ্ছে যে তার ব্যক্তিগত জীবনটা এমন ছিল, যদিও যথেষ্ট বিতর্কিত মাঝে মধ্যেই, তা সত্ত্বেও তার একটা শক্ত ঋজু মেরুদণ্ড ছিল বলে তিনি বারবার করে নিজের পরিস্থিতি অনুকূল করে নেওয়ার জন্য কোনো সুবিধা নেননি কখনো। এই জিনিসগুলো পরবর্তীকালে একটু একটু করে বোঝা গেছে, এবং বোঝা গেছে বলেই আজকে তার সমসাময়িক লেখক যারা ছিলেন, খ্যাতিমান কৃতি লেখকরা ছিলেন, সন্তোষ কুমার ঘোষ, রমাপদ চৌধুরী, বিমল কর, নরেন্দ্রনাথ মিত্র, সবাই ছিলেন। এখন তার মাঝখানে একটু গ্রাফের মতন কেউ না কেউ তো উঠে আসেন একটু একটু করে। সমরেশ বসু ঠিক সেইভাবে উঠে এসেছিলেন, তার কারণ তার লেখার মধ্যে ছিল বাঁক। আমি ব্যক্তি সমরেশের কথাতে হয়তো আসতে পারবো না সময়ের জন্য, কিন্তু লেখক সমরেশ বসুর জীবনের সার সত্য হচ্ছে এইটা। কেন তাকে আজকে আমরা মনে করছি, কেন তিনি এখনো পর্যন্ত আমাদের বাংলা সাহিত্যে প্রাসঙ্গিক এতদিন পরেও, এবং কেন তিনি তার সত্ত্বে একটি মাইলস্টোন হয়ে উঠেছেন, তার কারণ তিনি কখনো বদ্ধ জলাশয় হয়ে ওঠেননি। তিনি ছিলেন সবসময় স্রোতস্বিনী, নদীর মতন বেরিয়ে গেছেন এবং প্রত্যেকবার পাঁক ফিরেছেন। খুব সংক্ষেপে যদি বলি, তার প্রথম ধরুন তার লেখক জীবন হচ্ছে 42 বছর, 4টি দশক ধরা যায়। 4 দশকের মধ্যে প্রথম দশকেই তিনি যা লিখলেন, তাতেই কিন্তু গুণীজনরা বুঝতে পেরেছেন, বাংলা সাহিত্যের পাঠকরা জেনে গিয়েছিলেন যে এমন একজন লেখক এসছে যিনি এমন কিছু বলছেন যা আমাদের কৌতূহলকে ধরে রাখছে, যা আমাদের মনোযোগকে আকর্ষণ করছে। জয় গোস্বামীর কথার জাদুতে শব্দে মুজে গেলাম। তার লেখা দিয়েই তাকে মঞ্চে স্বাগত জানালেন শুভাশিস, গোপা, পিনাকপানি, চন্দনলেখা, সুমন। 1995 সালে লেখা আমার একটি কবিতা, এর প্রথম লাইনটা তিনি বললেন বলে আমার মনে পড়ল, মা বসে রয়েছেন জল কাদায়। এই কবিতাটা তিনি আমার পাশে দাঁড়িয়ে পাঠ করলেন। আমি কবিতাটার কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। নিজের কবিতা তো নিজের ঘুরে পড়ি না, ওই বইতে বেরিয়ে যায়। তার মানে ত্রিপুরায় আসাটা আমার এই অবসরপ্রাপ্ত কাব্যজীবনে একটা পুরস্কার হয়ে এল। মানে আমি এখন আরো মন দিয়ে কবিতা লেখার জন্য চেষ্টা করবো। যে তুমি যে একটা পাহাড়ের উপর উঠে গিয়ে একটা আগুন যে জ্বালানো কাপড় নাড়ালে হাত দিয়ে, পরের দিন শুনলে যে নিচের গ্রামে কেউ সেটা দেখতে পায়নি, তুমি ভাবলে যে তাহলে বোধহয় আগুনটা জ্বলেনি, হয়তো নিভে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, ফাঁকা কাপড়টা নাড়িয়েছি। তারপর বৎসর চলে গেল। এই লাইনটা আমি রবীন্দ্রনাথ থেকে বললাম। রবীন্দ্রনাথের কবিতা আছে না, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি?
মেলেনি উত্তর। এরপর ছিল রাজু বাউল এই অনুষ্ঠানের শেষ আয়োজন। সহজ এই আনন্দ বাজার, সহজ নজর খুলেছে দ্বার, ওরে মনা মানা সহজ এই আনন্দ বাজার, সহজ নজর খুলেছে দ্বার, সহজ আছে হৃদয় তোমার, সহজ আছে হৃদয় তোমার, জেনে দিলাম জানা দুলার। আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। আমাদের সৌভাগ্য আমরা ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল আমাদের দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ক্ষেত্রের সর্বোচ্চ মানের গুণীজনের সান্নিধ্য, পারফরমেন্স এবং আলোচনায় মুগ্ধ হয়েছি। আশা রইল এমন আরেকটি আয়োজনের।